বাংলা বর্ষবরণের জন্য প্রস্তুত রমনা বটমূল ও চারুকলা। বৈশাখী ও চৈত্র সংক্রান্তিতে নানা আয়োজন, রাজধানীতে জমকালো কনসার্ট। বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন। বর্ষবরণ উৎসবের সবাইকে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। পূর্বাচলের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, রেহানা সহ 53 জনের বিরুদ্ধে পরোয়ানা। টিউলিপ হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম। মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি বললেন আইন উপদেষ্টা। আটকাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। শিল্পে নতুন গ্যাসের দাম 33% বাড়ানোর সিদ্ধান্ত বিইআরসির। পুরনোরা বাড়তি ব্যবহার করলে গুনতে হবে একই হারে। শরীয়তপুরের বিলাসপুরের ঘরে ঘরে তৈরি হচ্ছে হাত বোমা। 2 নাটের গুরু কুদ্দুস ও জলিলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এলোপাথারি বোম মারছে, পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাত উড়ে গেছে সাথে সাথে। পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ শোভাযাত্রার প্রস্তুতি। চলছে শোভাযাত্রার জন্য মোটিফ তৈরির শেষ পর্যায়ের কাজও। এবার শোভাযাত্রায় অংশ নেবে বাঘ, মাছ, পাখি, পালকি সহ 7টি বড় আকারের মোটিফ। এছাড়া 7টি মাঝারি এবং 7টি ছোট আকারের মোটিফও অংশ নেবে এবারের শোভাযাত্রায়। অনুষদে তৈরি মুখোশ বহন করা হবে শোভাযাত্রায়। সকাল 9টায় চারুকলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলায় ফিরবে শোভাযাত্রাটি। এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। বৈশাখ নিয়ে এখন পর্যন্ত কোনো নিরাপত্তার শঙ্কা নেই। পহেলা বৈশাখের নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ সদস্য। এছাড়াও র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা চাদরে বেষ্টিত থাকবে পুরো রাজধানী। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। বৈশাখের অনুষ্ঠানে হঠাৎই রমনা বটমূলের বোমার বিস্ফোরণ। চারিদিকে ঘিরে অভিযানে নামে সোয়াট টিম। তাদের পাল্টা গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে 2 দুষ্কৃতিকারী। নিষ্ক্রিয় করা হয় আরও একটি শক্তিশালী বোমা। রোববার সকালের রমনা বটমূল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিভাবে তা মোকাবেলা করা হবে তারই রিহার্সাল করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট। পরে পুরো এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ছিল শক্তিশালী বোমা শনাক্তকারী অত্যাধুনিক প্রযুক্তির রোবট। ডিএমপি কমিশনার জানান, পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে রাজধানীর বিভিন্ন উৎসব স্থলে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। এর আগে ছায়ানটের বর্ষবরণের মূল অনুষ্ঠান মঞ্চের সামনে নিরাপত্তা তল্লাশি চালায় র্যাব। ছিলেন বাহিনী প্রধান। রাজধানী সহ দেশ জুড়ে নির্বিঘ্ন উৎসব হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে।
আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। বর্ষবরণের দিন বিকেলে 5টার পর সোহরাওয়ার্দী উদ্যানে কেউ প্রবেশ করতে পারবে না। আর বর্ষবরণ শোভাযাত্রার রুট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলাম রাকিব। তদন্তকারীদের বরাত দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। বলেছেন, আরবি বিভাগের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, আনন্দ শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে। এই দৃশ্য শনিবার ভোর 4:44। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক। সম্ভবত আগে থেকে ঘটনাস্থলে রাখা দাহ্য পদার্থ জাতীয় কিছু ছেটানো হয় সেখানে। আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার পাপেটে আগুন ধরিয়ে দেয় সে। পাপেটগুলো পুড়ে যাওয়া নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী সহ সবার চোখ এড়িয়ে ফটক টপকে বেরিয়ে যায় দুষ্কৃতকারী। এ আগুনেই পুড়ে ছাই হয়ে যায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ দুটি পাপেট। এ ঘটনায় শাহবাগ থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে। ডিএমপি কমিশনারের দাবি, আনন্দ শোভাযাত্রার আগেই দুর্বৃত্তকে গ্রেফতার সম্ভব হবে। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে চৈত্র সংক্রান্তির কনসার্ট। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। মনির, কোন কোন ব্যান্ড এই মুহূর্তে কনসার্টে গান পরিবেশন করছেন এবং সেখানে যারা জড়ো হয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি গোষ্ঠীদের সবগুলো ব্যান্ড গাইবে আর ঢাকার বুকে, রাজধানীর বুকে এত বড় আয়োজনে কনসার্টে বাঙালিরা নাচবে, এরকম আয়োজন আসলে একটা প্রাণোচ্ছ্বাসের দেয়। চৈত্র সংক্রান্তির এই শিল্পকলা একাডেমির আয়োজনে সেটা আসলে ফুটে উঠেছে। আজকে দিনভর সেরকম আয়োজন ছিল। পাহাড়ির 6 থেকে 7টা ব্যান্ড তারা গেয়েছে, তারা পারফর্ম করেছে এবং ইতিমধ্যে দেশের স্বনামধন্য যে শিল্পী বা ব্যান্ডগুলো তারা উঠতেছে। শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে যে আয়োজনটা ছিল সেটা আসলে সোহরাওয়ার্দী উদ্যান মোটামুটি এখন কানায় কানায় পূর্ণ। কিছুক্ষণ আগে অ্যাভয়েড রাফা ব্যান্ড উঠেছে, বিকেল বেলায় দল ছুটছিল এবং এরপরে ভাইকিংস, আর্টসেল, ওয়ারফেজ এবং এগুলো সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্বনামধন্য ব্যান্ড যেগুলো আছে, মোট 11 থেকে 12টি ব্যান্ড এর সমন্বয়ে আজকের এই কনসার্টটি। এছাড়া ছিল পাহাড়ি বেশ কয়েকজন গিটারিস্ট, বেসিক গিটার লার্নিং সেন্টারের একটা দারুণ একটা আয়োজন ছিল। তো এই দারুণ আয়োজনে মোটামুটি উচ্ছ্বসিত দর্শক, উচ্ছ্বসিত আয়োজকরাও, যে আমরা দেখছি যে আশপাশের বিভিন্ন ক্যাম্পাস থেকে ছুটে এসেছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই কনসার্টে। একদিকে চলছে বাংলা বছরকে বিদায় জানানোর সুর আয়োজন, আর একদিকে আগামীকালকে বর্ষবরণের আয়োজন। তো এই সব মিলে আসলে আজকের এই আয়োজনটা অনবদ্য একটি আয়োজন, যেটাই বলছেন এই দর্শকরা। আমরা এমন অনেককে পেয়েছি আসলে মুরব্বী, যারা বাংলাদেশের ব্যান্ড শুনতেন, 90s সেই ব্যান্ডে যারা আসলে নস্টালজিক হয়ে যান, সেই রকম মানুষদের আমরা এখানে দেখছি। তো রক ব্যান্ডের তালে তালে এরপরে আসলে এরকম রাত অবধি বা মধ্যরাত অবধি যে আয়োজন সেটি চলবে। আসলে আয়োজকরা এবং যে শিল্পীরা যারা আজকে অংশ নিয়েছেন বা পারফর্ম করছেন, তো
তো সেই পারফরমেন্স যারা করছেন এই পারফরমেন্সের এই শিল্পীরা কিছুক্ষণ আগে রাফা ভাই বা হচ্ছে বাপ্পা মজুমদার তারা আমাদের সাথে কথা বলেছিলেন, তারাও খুশি এইরকম একটা আয়োজনে আসতে পেরে। আপনি মোবাইলের আলোতে দেখতে পাচ্ছেন মানুষদের উচ্ছ্বাস। আসলে চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে এমন একটা আয়োজন হবে, এটাও শিল্পীরা বলছেন যে এরকম আয়োজন সামনের দিনে আরো থাকবে, যেখানে আসলে শুধু পাহাড়ি নয়, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের শিল্পীরাও সোহরাওয়ার্দী উদ্যানে বা যে জাতীয় সংসদ ভবনের মানিক ভাই এভিনিউর মতো জায়গায় সেটি আসলে দেখতে পাচ্ছিলাম মনির। আসলে সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিভিন্ন জনতার, এবং সেই খবর আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাচ্ছিলাম। ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই চারুকলায়, এবং সেখানে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানতে চাই যে শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চয়ই চলছে, খুব জমকালো আয়োজন এবং জম্পেশ আড্ডাও নিশ্চয়ই চলছে, এবং সেখানে নানান ধরনের মানুষও এসে জড়ো হয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের কি চলছে মূলত সেখানে। রেজা, শেষ সময়ের প্রস্তুতি চলছে চারুকলাতে। আপনি জানেন আগামীকাল বাংলা নববর্ষের যে আনুষ্ঠানিকতা, যে উদযাপন, পুরো বাঙালি আগামীকালকে এক মহনায় মিলিত হবে। সেই উৎসবেরই শেষ সময়ের যে এই সকল আনুষ্ঠানিকতা, যেই সকল প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি কিন্তু চলছে গত কয়েকদিন ধরেই। জানেন যেহেতু আর মাত্র একটি রাত, সেই রাতের পরেই শুরু হবে কালকে বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সেই বৈশাখকে ঘিরেই মূলত এই মুহূর্তে যে প্রতিকৃতি নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছিল, সেই প্রতিকৃতিটি যদিও গতকালকে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই প্রতিকৃতি কিন্তু আজকে আবার শেষ সময়ে খুব দ্রুততার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে চারুকলার যে সকল শিল্পীরা রয়েছেন বা কলাকৌশলীরা রয়েছেন, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছেন সেই প্রতিকৃতিটি আবারও ফুটিয়ে তোলার, যাতে কালকের যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সেখানে যাতে সেটি উপস্থাপন করা যায়। সেজন্য তারা কিন্তু সকলেই পুরোদমেই কিন্তু কাজ করছেন। সেই শুধুমাত্র এই ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটি ছাড়াও শান্তির প্রতীক যে পায়রাটি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা তৈরি করেছেন। এই সকল প্রতিকৃতি ছাড়াও ইলিশ মাছের প্রতিকৃতি রয়েছে, সেগুলো কিন্তু এর আগেই সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন মুখোশ কিংবা বিভিন্ন বাঘের কিংবা বিভিন্ন পশু পাখির যে সকল মুখোশ রয়েছেন, প্রাণীর ছবি রয়েছেন, সেগুলো কিন্তু নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে বলা যায় যে শেষ সময়ের এই প্রস্তুতি দেখার জন্য রেজা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ জড়ো হচ্ছেন। তারা খুব উৎসাহ নিয়ে সেগুলো দেখছেন। আগামীকালকের যে উৎসব, সেই উৎসবে যোগ দেওয়ার জন্যই তারা মূলত এসে সেগুলো দেখছেন এবং খুব উচ্ছ্বসিত, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। রেজা, বিভিন্ন মোটিভ তৈরির কার্যক্রম শেষ মুহূর্তে রয়েছে, সেই খবর সহকর্মী ফয়সাল মাহমুদের মাধ্যমে জানছিলাম এবং দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 3 পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ দ্বিতীয় দিনেও শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণিল সব আয়োজনে মুখর প্রতিটি পল্লী। আনন্দে মাতোয়ারা পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরে সুখ, সম্প্রীতি, সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। সকালে বান্দরবানের রাজার মাঠ থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ। পরে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের সুখ সমৃদ্ধির আশা সবার। আমরা প্রত্যেকটা জাতি মিলে আমরা একত্রিত হতে পেরেছি। পিঠা অনুষ্ঠান, তারপরে হচ্ছে পানি মৈত্রী বর্ষণ হবে। সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রধান আকর্ষণ আমাদের এই সাংগ্রা রেলি। মূল বিজু উৎসব ঘিরে আনন্দ মুখর রাঙ্গামাটিও। প্রতিটি পাড়া মহল্লায় সাজ রব। নতুন কাপড় পরে উচ্ছ্বাসে মাতেন পাহাড়িরা। প্রধান আকর্ষণ 30 থেকে 32 পদের সবজি দিয়ে পাচন ও নানা ধরনের পিঠা। সামাজিকভাবে, পারিবারিকভাবে সবার সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামে যেন শান্তির সুবাতাস যেন প্রবাহিত হয়। অপরিচিত মানুষ হলে আমরা পরিচিত হয়ে নেই, এর মধ্য দিয়ে আমরা মূল বিজুতা উদযাপন করি। খাগড়াছড়িতেও দিনভর ছিল চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশাখী উৎসব। সকালে চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর প্রার্থনা করেন সবাই। ত্রিপুরার হারি বৈশু ও চাকমারা নাচ গানে আনন্দে মাতেন। সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর।
ভারী বসুতে আমরা সবাই মিলে নদীতে আসি ফুল নিয়ে ভাসানো গঙ্গামার উদ্দেশ্যে। ফুল বাসাবো, গঙ্গায় ফুল দিব, ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। যা কিছু আছে সব কিছু দিয়ে মুছে যাওয়ার জন্য আজকে আমরা গঙ্গামাকে প্রণাম করি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন। বলেন, প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বৌদ্ধ বিহারগুলো, যা দেশের ঐতিহ্যের অংশ। তার প্রত্যাশা দেশের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি। বৌদ্ধ বিহারে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে তিনি ঘুরে দেখেন পুরো এলাকা। বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বাংলাদেশ সেনাবাহিনী। জোর দেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর। ধর্ম উপদেষ্টা জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে রাষ্ট্র প্রস্তুত। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ডক্টর ইউনূস। জোর দেন দেশব্যাপী সম্প্রীতির ব্যাপারে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে কথা দিলই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ে আনুন ফুরিবে, ব্যাগগুনারে ফোয়াশা লইয়া যেন টানিয়াই। এ সময় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে দেশের সবাই অংশ নেবে সেই আশাও প্রকাশ করেন তিনি। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এবার প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে দুদক মহাপরিচালক জানিয়েছেন, সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ আসামিরা আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালিত হবে। দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগ। পৃথক 3টি মামলায় তাদের সহ 53 জনের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট দেওয়া হয়েছে আদালতে। দুপুরে ওই অভিযোগপত্র আমলে নেয় আদালত। আসামিরা পলাতক থাকায় আদেশ দেওয়া হয় গ্রেপ্তারি পরোয়ানা জারির। তারা এই অন্যায়ভাবে বেআইনিভাবে এই বরাদ্দটা নেয়, এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে আসামিরা হাজির না হলে তাদের পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবে। মামলাটা বিচারাধীন, তো বিজ্ঞ আদালত এই আসামিকে হাজির করার জন্য যে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার কথা সেগুলি বিজ্ঞ আদালতই করবে। এর আগে প্লট দুর্নীতির আরও একটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। এদিন পদ্মা ব্যাংক থেকে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত, ফারহানা মোমেন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 21 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। 20 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুরের সাবেক সংসদ সদস্য AKM আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5 কোটি 8 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনেরও পক্ষে নন তিনি, কিন্তু এটি বিলোপে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। আসিফ নজরুল জানিয়েছেন, মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের মামলা চার্জশিট হয়েছে, 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। কনসেনসাস তৈরি করা প্রয়োজন, কারণ আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল। লাভ আছে কোনো? কথা বলে নেই, 2-1 মাসের জন্য লোক দেখানো করে লাভ কি বলেন? শিশু আসিয়ার আলোচিত ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার চার্জশিট প্রস্তুত, 90 দিনের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশাবাদী ডক্টর আসিফ নজরুল। চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে। এ সময় কোনো আওয়ামী লীগ নেতার জামিন তার মন্ত্রণালয়ের এখতিয়ার নয় বলেও দাবি করেছেন আইন উপদেষ্টা। জানান, আইন মন্ত্রণালয় থেকে ৭,১৮৪ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সন্দিগ্ধ আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিং এ যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে অভিনেত্রীর বাবা হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে মেঘনাকে গ্রেফতারের ঘটনার জেরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধানের পদ থেকে রেজল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেঘনার বাবা। দ্রুত মেয়ের মুক্তি চেয়েছেন তিনি। রাষ্ট্র উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে, এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে, তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশের নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। বাড়ল শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম। বয়লার এবং ক্যাপটিভ 2 ক্ষেত্রেই দাম বাড়িয়েছে বিইআরসি। ব্রিফিংয়ে জানানো হয়, সব মিলিয়ে শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 33%। তবে পুরনো গ্রাহকদের বিদ্যমান অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে দাম। তবে সংকটের মধ্যে গ্যাসের এমন মূল্য বৃদ্ধিতে কমবে শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্প উৎপাদনে বড় ভূমিকা রাখে গ্যাস। বলা যায়, উৎপাদনের ক্ষেত্রে বেড়েছে গ্যাস নির্ভরতা। তবে বিকেলে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে দুঃসংবাদ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ব্রিফিংয়ে বলা হয়, শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 40 টাকা, আর ক্যাপটিভে 31.50 টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য 42 টাকা। একই সঙ্গে আমরা বিতরণ কোম্পানি সমূহকে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস, একই সঙ্গে তাদের বিদ্যমান সিস্টেম লস কমিয়ে আনার বিষয়ে সময়াবদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বলা হয়েছে। সাবসিডি থেকে যাবে সরকার, হয়তো সরকার মানে কি, জনগণ এই বোঝাটা বহন করতে হবে। যে কারণে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম লস কমানো। সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীর গ্রাহকের অনুমোদিত লোডের 50% পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে বিদ্যমান দাম। শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে, একটা সুযোগও এখানে তৈরি হলো। শিল্পায়নের বিষয়টা আমরা অনুসরণ করার চেষ্টা করব। বিগত 12 মাসে কি ধরনের নতুন কানেকশন তারা দিয়েছে তিতাস, এবং আগামী 12 মাসে কি ধরনের কানেকশন দিবে, এই জিনিসটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। থমকে যাবে বিনিয়োগ। খরচ তো বাড়তে বাড়তে চারিদিক থেকে ব্যবসায়ীরা আঘাত পাবে। আপনার রপ্তানিতে এখানে একটা ক্ষতি পড়বে, আপনার মানুষের ক্রয় ক্ষমতার উপরে একটা বোঝ হয়ে দাঁড়াবে। কর কাঠামো উন্নয়নের বাদ দিয়ে আমি কিভাবে
কর আহরণ রাজস্ব আহরণের দিকে আমি কনসেন্ট্রেট করতে পারবো, সেখানে যদি আমি এখন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রাইস বাড়িয়ে দিই, তাহলে আমার কি পণ্যর খরচ কমবে না বাড়বে? সেটা কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটা সহনীয় পর্যায়ে দাঁড়াবে কি দাঁড়াবে না, এই প্রশ্ন কিন্তু ব্যবসায়ী সমাজে থেকে যাবে। পরিবর্তিত অবস্থায় ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে নানামুখী চ্যালেঞ্জ। তার মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাড়ার ঘা অবস্থা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 100 হাতবোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে সব হাতবোমা, ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। হাতবোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আরেক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুরে 4 দশকের রণভূমি। কোথা থেকে মিলছে হাতবোমার রসদ? দ্বন্দ্বের কারণ আর কি? সহকর্মী আকলকুস সাফা ও এস.এম. শাকিলের সরেজমিনে অনুসন্ধান। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে তো 37টা তারকাটা বাইর করছে, আর 11টা তারকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। কত মানুষ আছে এরকম? এই যে আপনাদের প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত 1000-এর উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার এখন আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল, আসার পরে উনি হাতে বোম ছিল, ওই বোম মারছে, মারার পরে আমার পিছনে লাগছে। লাগার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে এলোপাথারি বোম মারছে। পরে আমি ওই পড়ার অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোম হাত উড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ। উঠে আসে দুজনের নাম। এলাকায় দুজনই পরিচিত বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে। কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমার মারবেন, আপনার মার ফিরে যদি আমারও তো একটা কিছু করতে হবে, ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি। এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে, ওই যে 5 এপ্রিল যেটা হইল। হ্যাঁ, কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। পিছনে সাবেক এমপি ছিল মোজামেল ভুঁইয়া, ইকবাল হোসেনের কাগজপত্র সাহিত্য, এরা এইসব কাজ করছে। একটা এমপি পারে না যে এলাকার মাইকে থামাইতে, এমপি আরও মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে কোনো জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা কর্মতার অপব্যবহার করেছে। এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান।
উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলারা পাহারা থাকে, যে পুলিশ আহেন। বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে, এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকর করলে আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর। এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে। আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান, বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়তপুর। হবিগঞ্জের আজমেরিগঞ্জে গভীর নলকূপ থেকে পানি নেয়াকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বিকেলে উপজেলার জলসুখার মিরহাটি ও মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জলসুখা এলাকায় বেশ কিছুদিন ধরে টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। এতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় মিরহাটি গ্রামের অলি মিয়ার মেয়ে এক শিশুকে নিয়ে পাশের মধ্যপাড়া গ্রামের সরকারি গভীর নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় মধ্যপাড়া গ্রামের ওয়াসিম মিয়া পানি নিতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলাও চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ছাত্র জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কাদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এ প্রশ্নও তুলেছেন বিএনপির এই নেতা। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? রাস্তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।